সাবান তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না। কি লিখি তুমি, কি লিখি তুমি। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আঁকা বাঁকা আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। বসে আছি বাতায়নে তোমারই আশায়, কি
শুভ সন্ধ্যা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 259তম পর্ব। চিঠি পড়ব আমি শ্রী শ্রী ভজহরি মান্না এই বিষয়ক। আমি চঞ্চল, আমার সাথে আজকে কণ্ঠশিল্পী হিসেবে আছেন রুনুদি। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। চলুন সরাসরি চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন কাজল ভাদুরী, ষষ্ঠীতলা পাড়া, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। সুপ্রিয় পত্রালী, বেশ মনে পড়ছে অনেক বছর আগে কালী পুজোর আগের দিন আমার গিন্নি বড় বৌদিকে সঙ্গে নিয়ে সন্ধেবেলা ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। ওরা বেরিয়ে যেতেই আমার মাথায় বুদ্ধি খেলে গেল, রান্না করতে হবে আমাকে, সবাইকে চমকে দেব। আমার ছোট্ট মেয়েকে বললাম, চল না, তুই আর আমি দুজনে মিলে আজ রান্না করি, ডিমের ঝোল আর ভাত, তোর মাকে অবাক করে দেব। মেয়ে বলল, বাবা তুমি তো কখনো রান্না করনি। করিনি তো কি করব, দেখ না কেমন মজা হয়। আনন্দে উত্তেজনায় তখন ফুটছি, নিজেকে নিজেকে কেমন শ্রী শ্রী ভজহরি মান্না বলে মনে হচ্ছে। এবার রান্না করার পালা। ডিম আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়ে গিন্নিকে যেমন ভাবে রান্না করতে দেখেছি তেমনই শুরু করলাম। আহা, কি সুন্দর গন্ধ। মেয়েকে বললাম, দেখেছিস কেমন রান্না শিখে ফেললাম, এবারে শুধু জল দিতে হবে, ব্যাস। গুনগুনিয়ে গান শুরু করলাম, আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তাম্বুল গিয়ে। চেখে দেখ, মেয়েকে বললাম। ডিমের ঝোল একটু মুখে দিতেই মেয়ে মুখ বাঁকিয়ে বলে উঠল, ও মা গো, লবণে বোঝাই। মুহূর্তে ভজহরি মান্নার ভাবটা আমার মন থেকে উধাও হলো। কি হয়েছে দেখি। ও মা, তাই তো, এই যে দেখছি লবণে বোঝাই। দিলাম ওর মধ্যে জল ঢেলে, তাতে লবণ কমলো ঠিকই, কিন্তু কড়াইটা তখন পুকুর হয়েছে, স্বাদ বলতে কিচ্ছু নেই। সেদিন থেকে বুঝেছি রন্ধন একটা শিল্প, আর ভজহরি মান্নারা প্রকৃত শিল্পী। লিখছেন কাজল ভাদুরী, ষষ্ঠীতলা পাড়া, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। আমি একে বাঙালি, তাই আবার বাঙাল। রান্নাঘরে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। ঝালে ঝোলে অম্বলেই বাঙালি অভ্যস্ত, সেই সঙ্গে নাড়ু, তক্তি, পিঠে, পায়েস ও বিভিন্ন ধরনের মিষ্টি তো আছেই। এবারে বলি বাঙালের কচু খাওয়ার গল্প। বাঙালদের বদনাম আছে, কচুর আগা থেকে গোড়া সব কিছুই খায়, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কিংবা ছোলা নারকেল দিয়ে কচুর শাক, ঘি গরম মশলা ফোড়ন দিয়ে মানকচু ও শোলা কচুর ডালনা একবার খেলেই যে কেউ কচুর প্রেমে পড়ে যাবে। আর মানকচু বাটার কথা যদি বলি, তবে তো জিভ দিয়ে জল নয়, একেবারে জলপ্রপাত হয়ে যাবে। কচু শিলপাটায় বেটে সর্ষে বাটা, নারকেল বাটা, কাঁচা মরিচ ও কাঁচা সর্ষের তেল মিশিয়ে গরম ভাত দিয়ে খাওয়ার সময় চোখের জলে, নাকের জলে, জিভের জলে ভেসে যেতে হয়। কচু বাটা আমার সিগনেচার ডিশ। রবীন্দ্রনাথ ঠাকুর তো মৃণালিনী দেবীকে মানকচুর জিলিপি বানানো শিখিয়েছিলেন। বিশ্বায়ন ও প্রযুক্তিগত উন্নতির ফলে নতুন প্রজন্ম বিদেশি খাবার বেশি পছন্দ করছে, তাই ইউটিউব কিংবা দূরদর্শন দেখে চটজলদি রান্না রন্ধনশালায় স্থান পাচ্ছে। প্রজ্ঞা সুন্দরী কিংবা লীলা মজুমদারের রান্নার বই আজ ব্রাত্য।
এরপর বিপ্লব ঘটবে, রোবট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রন্ধনশালা কিংবা রন্ধনশৈলীর পরিবর্তনের আঁচ কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষের সংসারে পৌঁছায়নি। তারা সেই কাঠকুটো জেলে সেদ্ধ ভাত নয়তো পান্তা ভাত দিয়ে ক্ষুধা নিবৃত্তি করে। চিঠিখানি পাঠিয়েছিলেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন রুনু ঘোষ, 15/2 PK রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। অনুসন্ধানী পত্রালি। আমি ভজহরি মান্নাও নই, আর কোনোদিন বিদেশেও যাইনি, তাই বিদেশি রান্না আমি খুব একটা জানি না। রান্না যা শিখেছি প্রিয় ভালোবাসার মানুষ মায়ের কাছ থেকে। 1 মাস ছেলের কাছে মুম্বইতে থেকে এলাম। নানা রকম বিদেশি রান্না করে খাইয়েছে, আবার কিনেও খাইয়েছে। এখনকার ছেলেমেয়েরা রান্না করে ইউটিউব দেখে। শুক্তো যদিবা এখনো দেখা যায়, মোচার ঘন্ট, এঁচড়ের কোপ্তা, কলার খোসা বাটা, লাউ খোসা ভাজা, কচু শাক, থোড়, মানকচু বাটা এখন আর কেউ খায় না। পঞ্চব্যঞ্জন কথার মধ্যেই কেমন যেন আভিজাত্য বিদ্যমান। অনেক বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু ঠাকুমার রান্নার সেই স্বাদ আর গন্ধ খুঁজেই পাই না। কাঁসার থালা, গ্লাস, গোল করে সাজানো 8-10টা বাটি এখন শুধুমাত্র গল্প কথা। একান্নবর্তী পরিবারের সাথে রান্নার ঐতিহ্যটাও শেষ হয়ে গেছে বলা ভালো। আধুনিকতার জোয়ারে ভেসে গেছে। পরিবর্তে এসেছে পাস্তা, নুডলস, চাউমিন, ইতালিয়ান, কন্টিনেন্টাল। নতুন প্রজন্মের কাছে এইসব খাবার বড় লোভনীয়। 24 তারিখে ফিরেছি, মাঝে মাত্র একটা দিন, 26 তারিখ জন্মাষ্টমী। শরীর সাথ দিচ্ছিল না, তবুও নারকেল নাড়ু, তালের ফুলুরি, মালপোয়া, সুজির পায়েস, লুচি, 5 রকম ভাজা, আলুর দম, ছোলার ডাল, আলু, পটল, কুমড়োর ছক্কা সবই করেছি। পরবর্তী প্রজন্ম এসব কিছুই করবে না। আমরা শেষ, মানে একটা যুগের অবসান। 2 দিন ট্রেনে জার্নি করে যখন বাড়ি পৌঁছলাম, দিদি ভাত, ডাল, সবজি, মাছের তরকারি এনেছিল। তোমাকে কি বলবো পত্রালি, ভাত আর তরকারি খেতে অমৃত লাগলো। খিদে অতটা পায়নি, তবে ভাতের খিদে হয়েছিল। সাধে কি বলে, মাছে ভাতে বাঙালি। জংশন পরিবারের শুভকামনায় চিঠি শেষ করেছেন রুনু ঘোষ, 15/2 PK রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারুই, বীরভূম, সূচক 731219 থেকে। সুখ জাগানিয়া মিষ্টি পত্রালি। আগেকার দিনের মানুষরা বলতেন, যদি কারো মন জয় করতে হয় তবে ভালো রান্না করো। রসনাপ্রিয় বাঙালি শুধু নয়, সারা বিশ্বের মানুষই ভালো খাবারের ভক্ত। আর সেই ভালো খাবার যদি ভজহরি মান্নার মতো বিশেষ কোনো রাঁধুনি রাঁধেন, যিনি নানা দেশ ঘুরে রান্না শিখেছেন, তাহলে তো আর কথাই নেই। ব্যক্তিগতভাবে ভদ্রলোকের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, তার রান্না খাওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই আমার হয়নি। তবে যাদের রান্না খেয়ে আমি ছোট থেকে বড় হয়ে উঠেছি, তাদের কথা একটু না বললেই নয়। প্রথমেই বলি আমার মায়ের কথা। মায়ের রান্নার হাত ছিল দারুণ, যেটাই রাঁধতেন সেটাই অমৃত হয়ে উঠত। মাছের নানান পদ, নিরামিষ সবজি ভাত, আর ছিল মায়ের হাতে নানান রকম পিঠে, গোকুল পিঠে, ভাপা পিঠে, দুধ পিঠে, রসমালাই, কালো কলাইয়ের ডালের তৈরি রসবড়া, কত কি যে করতেন মা, তার আর বলে শেষ করা যাবে না। মায়ের হাতে মুগ ডালের পিঠে, সেটাও তো অপূর্ব। কাঠের আঁচে
মাটির সরায় তৈরি পিঠে, তার সঙ্গে শুকনো গুড় মাখানো ভাজা তিল, চালের গুঁড়ো। আহা, এখনো মুখে লেখে আছে। খাদ্যরসিক যাকে বলে তা কিন্তু ছিলেন আমার বাবা এবং বড়দাও। তাই দিনের মধ্যে অনেকটা সময় মাকে রান্নাঘরেই কাটাতে হতো। কোনোদিন সেজন্য বিরক্ত হতে দেখিনি মাকে। আগেকার দিনে যেমন মা দশভুজার মতো মায়েরা সংসার চালাতেন, আজকের দিনেও তেমনি মেয়েরা ঘর বার সামলেও ভজহরি মান্নার মতো নানা রকম রান্না করতে ভালোবাসেন দিন শেষে আপনজনের মুখে সেই নানা রকম সুস্বাদু খাবার তুলে দিতে। হোক না তাই ইউটিউব দেখে রান্না করা। এক রাস বর্ষা শেষের শুভেচ্ছা পত্তালির সমস্ত শ্রোতা বন্ধুদের। চিঠিখানি পাঠিয়েছিলেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন পৃথা সামন্ত, 4/1/4 PK রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। পত্রালি। কথায় বলে পেট হলো মনের রাস্তা। বাঙালি জাতি সে প্রবাদ সর্বৈব মেনে চলে। খাদ্যরসিক বলে পরিচিত বাঙালি শুধু বাংলা খানা নয়, প্রাচ্য, পাশ্চাত্য সকল রকম পদকে আপন করে নিয়েছে পরমানন্দে। রসায়নের ছাত্রী হিসেবে জীবনের অনেকটা সময় ল্যাবে কাটিয়েছি, তাই আমার নজরে রান্না হলো রসায়ন। বিক্রিয়াতে যেমন প্রতিটি বিকারক ঠিক পরিমাণে না পড়লে এন্ড প্রোডাক্ট পাওয়া যায় না, রন্ধনেও তেমন নুন, ঝাল, মিষ্টি ঠিক পরিমাণে উপস্থিত থেকে রান্নাকে সুস্বাদু করে তোলে। রান্না করতে সবার ভালো লাগে না, কিন্তু আমার বেশ ভালো লাগে। মা ঠাকুমার মতো আঙুল চেটে খাওয়ার মতো রান্না করতে না পারলেও পাস্তা, পুডিং এসব অল্প বিস্তর রান্না করতে বেশ ভালো লাগে। বাঙালি পুরুষেরা কিন্তু রান্নার দিক থেকে কোনো অংশে কম যান না। আমার বাবার কথাই বলতে পারি যে এত ব্যস্ততার পরও রান্নাঘরের ছায়া সঙ্গীও নেই। এখনো এই বয়সেও দেখি প্রতি রবিবার মানে রান্নাঘরে মায়ের নো এন্ট্রি। রবিবার মানেই বাবার হাতের স্পেশাল চিকেন, মাছ, আরো কত কি। দেখে ভালো লাগে যে বাবার মতো কিছু মানুষ আছেন যারা রান্না করাটা শুধু মেয়েদের কাজ বলে দেখেন না। তাদের কাছে রান্না একটা শিল্প, আর নারী পুরুষ নির্বিশেষে যে কোনো মানুষই সেই শিল্পের দক্ষ শিল্পী হয়ে উঠতে পারে। সকলে হয়তো দক্ষ রাঁধুনি হতে পারে না, তা হওয়া সম্ভবও নয়, কিন্তু এই শেখার পথে ম্যাগি করা থেকে মুড়িঘণ্ট, সর্ষে ইলিশ অবধি পৌঁছে যাওয়াটা একটা আলাদা অনুভূতি। লিখছেন পৃথা সামন্ত, 4/1/1 PK রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক 742304 থেকে। আমি শ্রী শ্রী ভজহরি মান্না। মান্নাদের গলায় অমর হয়ে যাওয়া এই গানের সঙ্গেই যেন জড়িয়ে রয়েছে বাঙালির অনেক নস্টালজিয়া। ভোজন রসিক বাঙালির রসনাতৃপ্তির জন্য আরও এক ভজহরি মান্না বঙ্গ মনে জায়গা করে নিয়েছে। ভোজন রসিক শব্দটির অর্থ নিয়ে আমাদের দেশের মানুষের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে। ভোজন রসিক শব্দটির মূল অর্থ হচ্ছে যিনি খাবারকে সম্মান করেন, বিভিন্ন খাবারের স্বাদ, উপাদান এবং বৈশিষ্ট্যকে স্বতন্ত্রভাবে মূল্যায়ন করার পাশাপাশি খাবারটিকে গ্রহণ করতে পারেন। আরও সহজভাবে বললে যে কোনো সাধারণ খাবারকে যিনি মজা এবং আয়াস করে খেতে পারেন তিনিই ভোজন রসিক। বাঙালির উৎসব মানেই তো ভুরি ভোজে বাঙালি, আর সেই কথা ভেবেই এবারও তাদের পয়লা মেনুতে থাকছে লোভনীয় এবং আকর্ষণীয় বাহারি সব পদ। বাঙালি উৎসবে স্বাগত জানানোর দিন যদি এমন হয়, প্রথম থালা, তারপর নিরামিষ এবং আমিষ, দুই ক্ষেত্রেই প্রথমে শীতল পরশ। পাত পড়ার আগে
আপনাদের হাতে উঠবে ঠান্ডা আম পোড়ার শরবত। এরপর সরু চালের ভাত আর শুক্তো। এরপর থেকেই নিরামিষ আর আমিষের বিভাজন শুরু। আমার পছন্দসই আসা যাক নিরামিষে। থালা বাটি সাজিয়ে আপনার পাতে পরিবেশিত হবে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে ভাজা মুগ ডাল, পোস্ত বড়া, ছানা কড়াইশুঁটির কোরমা, বাঙালি পোলাও, এঁচোড় কালিয়া, আমের চাটনি, মিষ্টি দই, অন্তরামুখী এবং শেষে মিষ্টি পান। এবার আসি আমিষে। ভাত শুক্তোর পর একে একে থাকবে মাছের মাথা দিয়ে ডাল, বাগদা চিংড়ির মালাইকারি, বরিশালি ইলিশ, বাঙালি পোলাও, কষা মাংস, আমের চাটনি, মিষ্টি দই, অন্তরামুখী এবং শেষে মিষ্টি পান। কেমন হলো আমার পছন্দসই পদগুলো ভোজনপ্রিয় পত্রালী পত্রবন্ধুদের? চিঠিখানি পাঠিয়েছিলেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক ৭৪-২৩-০৪ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন রবনী মাহাতো, গ্রাম ঝিলিধাম, ডাকপাত্রা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক ৭২১১৩৫ থেকে। রসিক বন্ধু পত্রালী, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। শ্রদ্ধেয় মান্নাদের এই কালজয়ী মজার গানটি শুনে শুনে মধ্যাহ্ন ভোজনের ৪-৫টা ব্যঞ্জন খুব সহজে রেঁধে ফেলা যায় এবং খুবই আনন্দের সহিত। বর্তমান সময়ে কত কত মহিলারা এই রান্নাকেই উপার্জনের উৎস হিসেবে আঁকড়ে ধরেছে, সংসারের কিছুটা হলেও সুরাহা করার জন্য। ডিজিটালের যুগে ইউটিউব দেখে হাজারো দশভুজা বাড়িতে রান্না করে যেমন বাড়ির সকলের মন জয় করে, তেমনি আবার ইউটিউবে রান্নার চ্যানেল খুলে কত কত দশভুজা উপার্জনের পথে পা বাড়িয়েছেন। এই যে বর্তমান মাস, তাল পাকার মাস, অর্থাৎ ভাদ্র মাস, এই সময় প্রতিটি গৃহে গৃহিণীরা কত রকমের যে তালের পিঠে বানায় তার হিসেব মেলা মুশকিল। তবে আমার কিন্তু মায়ের হাতের তালের মাড়ি সহযোগে চালের গুঁড়ি দিয়ে সরু চাকলি পিঠেটাই বেস্ট লাগে। উনুনের পাশে যখন মা পাকা তাল রাখেন, উফ, পুরো ঘর যেন মহা করে। পরীক্ষামূলকভাবে বিচার করলে হয়তো প্রতিটি ঘরের ওই মা, কাকিমা, জেঠিমাদেরই অসাধারণ রান্নার হাত, ভজহরি মান্নার থেকেও। তাই আমি না হয় আরেকবার গাইলাম, আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তাম্বুল গিয়ে, জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। পত্রালী, নিজের বিষয়ে বলতে খারাপ লাগছে, আমি কিন্তু ভজহরি বাবুর নখের যোগ্যই নই। কারণ সাদা ভাত আর ভাজাভুজি ছাড়া বিশেষ কিছু রান্নার অভিজ্ঞতা আমার নেই। তার জন্য প্রতিদিন কয়েকটা বাক্যবান আমার দিকে অবশ্যই ধেয়ে আসে। সকল পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের জানাই নান্দনিক শুভেচ্ছা, নমস্কারান্তে। রবনী মাহাতো, গ্রাম ঝিলিদাম, ডাকপাত্রা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক ৭২১১৩৫। আমি কি আর গাইতে পারি? বিশ্বনাথ বন্ধু কাকুর মতন কণ্ঠ বেরোতে হয়েই যেত। ভালো লিখেছেন রবনীদি। এবারের চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, ২৬ মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া ৭-১-১-১-০-১ থেকে। প্রিয় পত্রালী, মহিলাদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো রান্নাঘর। মেয়েবেলায় দেখতাম সংসারে রান্নার পরেও বাবা কাঁকড়া বা গলদা চিংড়ি এনে বলতো, জমিয়ে রান্না করো তো। মায়েদের কোনো ক্লান্তি ছিল না। অসময়ে কেউ এসে গেলেও খুশি মনে তাকে আপ্যায়ন করত। মা বলতো, অতিথি নারায়ণ। জানো বন্ধু, জন্মাষ্টমীতে লুচি, সুজি, ভাজা, নাড়ু, তালের ফুরুলি, মালপোয়া, পায়েস, ক্ষীর, রাবড়ি বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। মাস পড়তেই রান্না পুজো, কচুর শাক ভাজা, ডাল, পোস্ত, ইলিশ মাছ, চালতার অম্বল, নাড়ু করে ঠাকুরকে নিবেদন করতে হবে। শুনে আশ্চর্য হবে, বিয়ের পরেও চা বানাতে পারতাম না।
মা বলতো, রান্না মেয়েদের শিখতে হয় না, এটা তাদের জন্মগত সহজাত। শ্বশুরবাড়িতে এক মনে শাশুড়ি মার রান্না লক্ষ্য করতাম। একার সংসারে এসে শুক্তো, সম্বর ডাল, ধোকার ডালনা, মোচার ঘন্ট, ইলিশ পাতুরি, দই পোনা, রাঙালুর পান্তুয়া, গুড়াম, কাসুন্দি, আম তেল, লঙ্কার আচার সবই করতে শিখি। অবশ্য কর্তারও এতে হাত যশ ছিল। বর্তমানে মেয়েদের সৌজন্যে অনেক চটকদার রান্না রপ্ত করেছি। কেক, মোমো, বিরিয়ানি, ফিশ ফ্রাই, ফুচকা, পাপড়ি চাট, ধোসা, দই বড়া, বাটার চিকেন, মেথি চিকেন, চিকেন তন্দুরি ইত্যাদি। মেয়েদের বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজনকেও খাইয়েও প্রশংসা কুড়িয়েছি। কর্তামশাই মাঝে মাঝে বলে, রান্নার ক্ষেত্রে মায়ের হাতটাই পেয়েছ। হ্যাঁ বন্ধু, আমি শ্রী শ্রী ভজহরি মান্না না হতে পারি, কিন্তু রান্নায় আমার হাত এখন বেশ পটু। চিঠিখানি পাঠিয়েছিলেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি থেকে। প্রিয় বাঙালি, বাঙালি ভোজন বিলাসী, এটা কারো অজানা নয়। নিমন্ত্রণ বাড়িতে আমন্ত্রণ এলে সেখানে সুকুমার রায়ের খাই খাই ভাবকে পাশে রেখে খাবার টেবিলে বসে রজনীকান্তের স্বপ্নময় সম্ভাবনার কথা মনে আসতেই পারে, যেখানে পান্তুয়া হবে কুমড়োর মতো, ছানা বড়া হবে তালের মতো, আর রসগোল্লা হবে তরমুজের মতো। তাহলে 16 কলা পূর্ণ হয়ে যায়, তাই নয় কি? আগেকার দিনে মা, ঠাকুমা, দিদিমারা যেমন সুগৃহিণী হিসেবে ঘর সামলেছেন, তেমনি শ্রী শ্রী ভজহরি মান্নার মতো রাঁধুনি হিসেবেও সকলের মন জিতেছিলেন। তাদের সেই রন্ধন শৈলীর কথার উল্লেখ পাওয়া যায় বহু প্রাচীন চর্যাপদে। গরম ভাত, গাওয়া ঘি, মৌরলা মাছের ঝোল ও লালতা শাক কলা পাতায় পেরে যে স্ত্রী প্রতিদিন খাওয়াতে পারেন, তার স্বামী খুবই পুণ্যবান। রায়গুণাকর কবি ভরতচন্দ্রের কাব্যে ভোজন রসিকের কিছু বর্ণনার কথাও আমরা পাই। ডাল বাঙালির প্রিয় খাবার। এই ডাল নিয়ে ধর্মমঙ্গল কাব্যে বলা হয়েছে, মুগ ডালি রেঁধে দিয়া ঝুনা নারিকেলে, দারুচিনি লবঙ্গ দিলেন, জায়ফল সাঁতালেন মেথির মাদক গন্ধ ছুটে, জিরাতে সাম্বার আতায় দিলা ঠাঁই ভালো, আবার রুই মাছের মুড়ো দিয়ে মাসকলাই ডালের সুন্দর রেসিপি তৈরি হয়। এরকম রেসিপির খবর আছে সুকবি নারায়ণ দেবের মনসা মঙ্গল কাব্যে। সময়ের পরিবর্তনে খাবার মেনুও বদলে গেছে। কলা পাতায় লবণ, পাতিলেবু, শাক, বেগুন, পটল ভাজা, গরম লুচি, কুমড়োর ছক্কা, মাছের মাথা দিয়ে ডাল, মাছ, চাটনি, মাংস, পাঁপড়, দইয়ের জায়গায় চলে এসেছে হরেক রেসিপি। রুমালি রুটি, কিমা তড়কা, ফিশ কবিরাজি, ফ্রায়েড রাইস, ফিশ কালিয়া, পনির মশলা, খুশবা পোলাও, প্রন মালাইকারি, মাটন চাপ, ফ্রুট চাটনি ইত্যাদি। তবে পঞ্চব্যঞ্জন রান্নাটা হলো একটা শিল্প। যুগে যুগে ভজহরি মান্নাদের রন্ধনশৈলীর বদল ঘটলেও আমাদের মা, কাকিমা, জেঠিমা, বৌদিদের হাত ধরে এই রন্ধন শিল্পকে বড় শিল্পে পরিণত করতে পারি এবং নতুন নতুন রেসিপি ব্র্যান্ড হিসেবে রপ্তানি করতে পারি বিদেশের বাজারে। নমস্কারান্তে বিনয়াবনত ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি থেকে পাঠিয়েছেন চিঠি। এবারে চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, ফরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। প্রিয় পত্রাদি, ভোজন রসিক এই তকমা থেকে অনায়াসেই অনুমান করা যায় বাঙালি খুব খাদ্য রসিক জাতি। শুধু নিজে খেতেই নয়, সকলকে খাওয়াতেও বাঙালি বড় ভালোবাসে। এটা বাঙালির চিরন্তন ঐতিহ্য। সারা পৃথিবীতে বাঙালি ছাড়া আর কোনো জাতি রান্না করা ও খাওয়ার পিছনে এত সময় ও গুরুত্ব দেয় না। অতীতে আমাদের মা, ঠাকুমা
দিদিমারা সারা দিন রান্নাঘরে উনুন জ্বেলে গরমে ঘেমে নিয়ে কত রকমের উপাদেয় খাবার তৈরি করে, কত যত্ন করে, কত আনন্দ তৃপ্তি সহকারে সকলকে খাওয়াতেন। তারপর আমরাও করেছি, কিন্তু বর্তমানে বাঙালির এই ঐতিহ্যের অনেক পরিবর্তন এসেছে। এখন গৃহবধূরাও বাইরে চাকুরি নিয়ে সারা দিন ব্যস্ত থাকে, কাজেই রান্নাঘরে বেশি সময় দেওয়ার মতন সময় তাদের থাকে না। তবু তারই মধ্যে তারা রসনার তৃপ্তিকর খাবারও তারা চটজলদি বানিয়ে ফেলছে। এখন আর কোনো খাবারই কোনো সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বাঙালির অনেক রান্নাই পৃথিবীর অন্যান্য দেশে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছে। আবার বিদেশের অনেক খাবারই বাঙালি ভালোবেসে নিজের করে নিয়েছে, নিজের হাতে রান্না করছে। যেমন বিরিয়ানি এখন বাঙালির ঘরে ঘরে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও কাবাব, কোরমা, মুরগ মুসল্লাম আরও অনেক রকম বিদেশি খাবার এখন বাঙালির ঘরে ঘরে তৈরি হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বাঙালির সাবেকি রান্নাতেই বেশি স্বাচ্ছন্দ্য। আজ সাদা নারকেলের পুর দিয়ে তালের সেদ্ধ পিঠে তৈরি করেছি। গোপাল ঠাকুরের জন্মদিনের জন্য নারকেলের, তিলের ও খইয়ের নাড়ু তৈরি করেছি। আর করেছি তালের বড়া ও তালের লুচি, আর বেশ কয়েকটা তালের পরোটাও ভেজেছি। খাওয়াতে নয়, খাওয়ানোতেই আমার বেশি তৃপ্তি। সবার জন্য রইল আমার হার্দিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো হোক সকলের। চিঠিখানি পাঠিয়েছিলেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মানস দাস, 96C, মাইকেলনগর, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় পত্রালী, সময় বিশেষে, বিশেষত পালা পার্বণে ভোজ আমাদের এই বাঙালিদের এক বিশেষ বৈশিষ্ট্য। নিজে খেয়ে অতিথি অভ্যাগতকে খাইয়ে আমাদের দারুণ পরিতৃপ্তি। এপার বাংলার কিছু পদ, ওপার বাংলার কিছু পদ বহুদিন ধরেই রসনা তৃপ্তি করে আসছে। পোস্ত সহযোগে বিভিন্ন তরকারি, কুমড়োর ছক্কা, আমিষ নিরামিষ, ঘুগনি, দই পটল, নবরত্ন কারি, আদতে যা কিনা পাঁচমিশালি তরকারি, তেলকই, চিতল মাছের মুইঠা, ইলিশ ভাপা, ভেটকি মাছের পাতুরি ইত্যাদি কত রকমারি খাদ্যবস্তু যে চেটে পুটে খাবার মতো রসদ যোগায়, সে বলাই বাহুল্য। আফসোস হয়, আমাদের মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, দিদিমার আমলে রান্না করা এই সমস্ত পদের সুঘ্রাণ, স্বাদ ছিল আলাদা মাত্রার। সেই প্রজন্ম চলে যাওয়ার সঙ্গে এই পরিতৃপ্তির আমেজও অন্তর্হিত হয়ে যাচ্ছে। এ অতীব দুঃখের বিষয়। আমি তখন চাকরি সূত্রে চিত্তরঞ্জনে মেসে থাকতাম। সেখানে রান্নার পরিচারক ছিলেন। তিনি অনুপস্থিত হলে আমাদের ভাগাভাগি করে রান্না করতে হতো। একবার সংবাদপত্রের রেসিপি দেখে পাঁঠার মাংস রান্না করলাম নিজেই। উপকরণে ছিল পেঁপে, ঘি, গরম মশলা, টক দই, নুন, চিনি। যা একখানা পদ তৈরি হয়েছিল কি বলবো, আমি নিজেই তাজ্জব বনে গিয়েছিলাম। রাতে খেতে বসে কত যে সুখ্যাতি কুড়ালাম, ঘোর লেগে গেল। আমার নিজেরই এখনো তার আঘ্রাণটি লেগে আছে 34 বছর পরেও। আক্ষেপ একটাই, সে রেসিপিও হারিয়েছে। আজ সে রান্নাও বোধহয় পারবো না। জীবনে ওই একবারই ভজহরি মান্না সেজেছিলাম। সকলকে আন্তরিক শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছেন মানস দাস, 96C, মাইকেলনগর, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা থেকে। এবারে পড়ব বৃন্দাবন ঘোষের চিঠি। আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে লিখছেন, প্রিয় পত্রালী, বাঙালি যে ভোজন রসিক তা বলার অপেক্ষা রাখে না। নানা রকম খাবারের পদ তারা ভজহরি মান্নাদের দিয়ে বানিয়ে নেন। আলুর ছালটা একটু মোটা করে কেটে, সেই আলু সরু সরু করে কেটে গরম তেলে ভেজে অপূর্ব স্বাদযুক্ত খাবারের পদ তৈরি করা যায়। বাঙালি মাত্রই পাঁচমিশালি তরকারির কথা জানে। এই তরকারি খেয়েও তৃপ্তি, খাইয়েও তৃপ্তি। আমার মা ছোলার ডালনা খুব ভালো রান্না করতে পারতেন।
আমার মায়ের কাছে প্রায়ই বায়না ধরতাম ছোলার ডালনা তৈরির জন্য। চেটে পুটে খেতাম। আমার স্ত্রী ভজহরি মান্না সেজে শুক্তো এমন রান্না করে, তা যদি আপনি খান আজীবন মনে থাকবে। আমার জেঠিমা সজনে পাতা এমন সুন্দর রান্না করতেন, সেই শাক যে খেয়েছে সেই জেঠিমার প্রশংসা করেছে। ভজহরি মান্নার দল রুই মাছ ভাজাকে ফুলকপির ঝোলের সাথে মিশিয়ে এক অসাধারণ ব্যঞ্জন তৈরি করেন। আপনারা জানেন কিনা জানি না, তবে লাউ কোপ্তা যে একবার খেয়েছে তার স্বাদ সে কোনোদিন ভুলবে না। লাউয়ের খোসা ছাড়িয়ে তারপর সিদ্ধ করতে হয়, তারপর ওতে মাল মশলা দিয়ে গোল গোল করে জল দিয়ে গোলা বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হয়, তারপর গরম গরম পরিবেশন করো। বর্তমান ইউটিউব বিভিন্ন রান্নার পদ্ধতি বলে দিচ্ছে, তাই ভজহরিদের আর তেমন দরকার হচ্ছে না। এখন ইউটিউবই হলো অন্যতম সেরা। শ্রী শ্রী ভজহরি মান্না। লিখছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া। সূচক 722122 থেকে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনের ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত পত্রালি লাইভ। হ্যাঁ, আজকে আমি শ্রী শ্রী ভজহরি মান্নার সমস্ত চিঠি পড়া শেষ করলাম। আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু হিসেবে ছিলেন দীপা বাগচি, মিনতি চট্টোপাধ্যায়, নাসিমা বেগম, প্রবীর কুমার মুখার্জি, লোপামুদ্রা চট্টোপাধ্যায়। নাসিমা বেগম লিখছেন, দীপা বাগচি বুবুজির কচুর শাক কবে খাবো। আচ্ছা। মীনাক্ষী দাস লিখছেন, শুভ সন্ধ্যা, হাজির হলাম। স্বপন কুমার কুণ্ডু লিখছেন, শুভ সন্ধ্যা। কিয়া বর্মন লিখছেন, ভজহরি মান্নার রান্নার গল্প শুনতে শুনতে জিভে জল চলে আসছে। বাহ। বৃন্দাবন ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন, আজ কণ্ঠমেলা আবৃত্তি সংস্থার বার্ষিক অনুষ্ঠান ছিল, এই মাত্র ঘরে এলাম, শুনছি। আছেন ঝর্ণা পিসি, লিখছেন, বড্ড দেরি হয়ে গেল চঞ্চল, আজ যে তোমার সত্যব্রত কাকু তার বোনের কাছে। আচ্ছা, সত্যব্রত কাকু তো ঘুরে বেড়াচ্ছে এখন। যাই হোক, কাকু আর পিসি একসঙ্গেই শুনছেন অনুষ্ঠান নিশ্চয়ই। চলুন শুনে নিই সেরা পত্রকারের নাম। কিয়া বর্মন কথা বলেছিলেন সেরা পত্রকারের সাথে, শুনে নেব তাদের কথাবার্তা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এবারের পর্বটা বেশ একটু অন্যরকম, তাই না? সবাইকে কেমন যেন ভজহরি মান্না বানিয়েই ছাড়লো আমাদের পত্রালি, তাই না? আর বেশ অন্যরকম কিছু পত্র শুনলাম আমরা। কেমন লাগলো তোমাদের এইবারের পর্বটা? বেশ অসাধারণ কিন্তু, না? কতগুলো অসাধারণ লেখা পেলাম, যে কত রকম ভাবে ভজহরি মান্না যে হওয়া যায় তার কিছু নমুনা সবার চিঠির মধ্যে বেশ পাওয়া গেছে। তবে সকলের চিঠি মন ছুঁয়ে গেলেও যার চিঠি একটু বেশি অসাধারণ লেগেছে আমাদের, তিনি আমাদের সঙ্গে আছেন। আসুন
আমরা আলাপ করি সেই তিস্তাদির সঙ্গে। শ্রীরামপুর হুগলি থেকে রয়েছেন তিস্তাবেজ। তিস্তাদি, নমস্কার। হ্যাঁ, নমস্কার। রেডিও জংশনের সমস্ত পত্র বন্ধুদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো এবারে সুখবরটা আপনাকে দিয়ে দিই। আপনি তো সেরা পত্রকার হয়েছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যেহেতু আপনাকে ফোনে ধরা হয়েছে। তো আপনাকে এটা অনেক আমার অসংখ্য পরম ধন্যবাদ সৌভাগ্য। জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা রইল আপনার। বলুন আপনার অনুভূতি শুনি। দেখুন, সেরা হলে তো সেই অনুভূতিটা আকাশ ছোঁয়া অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না, প্রথম কথা। তবুও এর আগে বহু জায়গায় এরকম লিখে আমি আকাশবাণীতেও লিখি, তো সেরা হয়েছি, সেই জন্য এই অভিজ্ঞতাটা মোটামুটি আছে। তো আমি যখন শুনলাম যে আমি সেরা সেরা হয়েছি, সেই একটা বিজয়ীর তো স্পর্শ করেই অনুভূতি। সেখান থেকে ভীষণই আমি খুশি, ভীষণ আপ্লুত। রেডিও জংশনে এর আগেও আমি একবার সেরা সেরা হয়েছিলাম, তবে আমার দুর্ভাগ্য আমি তখন সাক্ষাৎকারটা দিতে পারিনি। এবারে আমি সাক্ষাৎকারটা দিতে পেরে সেটাতেও আমি আপ্লুত। নিশ্চয়ই আমাদেরও খুব খারাপ লেগেছিল সেবারে আপনি সেরা হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও আপনার সাথে কোনোভাবে আমরা যোগাযোগ করে উঠতে পারিনি। যাক, আপনি তখন অসুস্থ ছিলেন। এখন হ্যাঁ, এইবারে আবার যে আপনাকে সেরা হিসেবে আমরা পেয়েছি, তার জন্য কিন্তু আমাদের পরিবারও ভীষণভাবে ধন্য। আমিও পরিবারের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা কামনা করছি। আপনারা শুভেচ্ছা দিন আমাকে, আমি যাতে এইভাবে এগিয়ে যেতে পারি। আপনাদের অনুপ্রেরণাতে আরো সুন্দর সুন্দর লেখা আপনাদের পৌঁছে দিতে পারি রেডিও জংশনে পত্রালিতে। নিশ্চয়ই দিদি, আপনারাই তো আমাদের অনুপ্রেরণা। আপনারা আছেন বলেই আমাদের এই পত্র সাহিত্য, আমাদের এই রেডিও জংশন পরিবার কিন্তু এগিয়ে চলেছে। আপনারাই আমাদের বল ভরসা। আচ্ছা দিদি, আসি এবারের পত্রের বিষয়টা নিয়ে। বিষয়টা তো ছিল একদম অন্যরকম, একটা অসাধারণ বিষয়। আমি শ্রী শ্রী ভজহরি মান্না। তো আপনার পত্রের মধ্যে আপনার সেই ছোটবেলার কথা, কিংবা সেই বাড়ির মহিলাদের একত্রিত হয়ে যে রান্না করা, আর তারপরে আপনি আপনার বাবার কথা লিখেছেন, যে বাবার রান্না কিভাবে আপনাকে বা সুস্বাদু রান্না আপনি পেয়েছেন অনেক বাবার কাছ থেকে। একটু শুনি আপনার সেই ছেলেবেলার গল্প। হ্যাঁ, হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, যখন আমরা স্টুডেন্ট ছিলাম না, মানে কলেজে বা স্কুলে পড়ি, তখন পিকনিক বলে একটা সিনেমা হয়েছিল সমীরগঞ্জের, অনেকের হয়তো মনে আছে ওই সময়টা। তো সমীরগঞ্জে এরকম কোমরে গামছা টামছা নিয়ে পিকনিক করতে গিয়ে আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ওটা ওনার লিতেই গানটা ছিল, মান্নাদের গানটা। তো আমরা যে ছোট থেকে বড় হয়েছি না, একান্নবর্তী পরিবারে আমি বড় হয়েছি, যার ফলে অনেককে নিয়ে একসাথে থাকা। আমরা বাবা আমার 4 ভাই ছিলেন এবং তাদের পরিবার, আমাদের পরিবার, সবাই একসঙ্গে মিলে আমরা বড় হয়েছি। খুঁড়তুতো জ্যাঠতুতো ভাই বোনেদের সাথে, তার সাথে ছিল পিসিরাও। তো আমার এই চিঠিতে আছে আমার ছোট পিসিমণির কথা, আমরা তাকে পিসিমণি বলতাম। তো পিসিমণি গায়ের রংটা একটু কালো ছিল, চাপা ছিল। আর তখনকার দিনে গায়ের চাপা রং যেই বাড়িতে মেয়েরা থাকে তাদের একটু দুর্ভোগ থাকে, কারণ তখন দেখে শুনে বিয়ে হতো। তো পাত্রপক্ষরা আসতেন, বারবার আসতেন আর এই বলতেন, মেয়ে দেখতেন, এটা সেটা হতো। যত্ন আত্মি পাত্রীপক্ষ যথাসম্ভব চেষ্টা করতো যে ওদের মনটাকে সন্তুষ্ট করতে, যাতে পাত্রীটাকে পাত্রস্থ করা যায়। তো আমার পিসিমণির ক্ষেত্রেও সেরকম হতো, বারবারই আমরা দেখতাম। এবং বাবা করতেন কি, একেবারে মানে রাজকীয় আয়োজন করতেন। তারা দূর থেকে আসলে তো একদিন দুদিন থেকেও যেতেন, এরকমও আমাদের বাড়িতে হয়েছে, মানে উৎসবের মতো একটা সারা পড়ে যেত সারা বাড়িতে। আর বাবা নিজেই রাঁধতে নেমে পড়তেন। আমার মা, কাকিমা, জেঠিমা যারা থাকতেন, তখন তো ঘোমটা ছিল, একটু ঘোমটার আড়াল থেকে এই সমস্ত গুলো মশলাপাতি বা আরো কিছু জিনিসপত্র, সবজি কাটা, এসবগুলো এগিয়ে এগিয়ে দিতেন। আর বাবা উঠোনে একদম ইটের উনুন বানিয়ে নিজের হাতে মাংস তৈরি করা, সন্ধে হয়ে গেলে আবার বিরাট একটা মানে 1000 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিতেন। তখন তো মনে হতো যেন আরো উৎসব উৎসব সারা পড়ে যেত বাড়িতে। আর আমরা ছোটরা অপেক্ষা করতাম কি, যে গন্ধটা পাচ্ছি অনেকক্ষণ থেকে, একটা অন্যরকম গন্ধ, রোজ মা কাকিমার হাতের রান্নার একটা গন্ধ অন্যরকম পাই, আজকে বাবার হাতে তার একটা স্পেশালিটি। হ্যাঁ, কখন আমাদের ডাক পড়বে, কখন আমরা খেতে বসবো, সবাই মিলে পংক্তি ভোজন হবে, এই অপেক্ষায় থাকতাম। আর যারা পাত্রপক্ষরা আসতেন, তারা এক প্রস্তুত খাওয়া দাওয়া করে একটু চারপাশে খোঁজ খবর নিতে বেরোতেন।
পরিবার কেমন, মেয়ে কেমন, এসব খোঁজ খবরই নিশ্চয়ই এখন বড় হয়েছে আমাদের মনে হয় যে হ্যাঁ এইসবই খবর নিতে টিতে বেরোতেন। তারপর ফিরে এসে খাওয়া দাওয়া, যাওয়ার সময় বলে যেতেন পরে খবর দেব। এই পরে খবর দেবোটা যাদের অ্যারেঞ্জ ম্যারেজ তারা অনেকেই হয়তো জানেন, পরে খবর দেবো এই কথাটা বলার একটা রেওয়াজ ছিল। তা পরে আর কোনোদিন সেই পথটাও হতো না, খবরও দিতেন না। এইভাবে কালো মেয়ের দাদা হিসাবে আমার বাবাকে বলেছি যে ভজহরি মান্না সেজে উনি এইভাবে পাত্রপক্ষকে তুষ্ট করার চেষ্টা করতেন। এটাই আমার টপিকসটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার এটাই মাথায় এসেছিল, এবং বাবাকে তখন মানে আমি যেন সচক্ষে দেখতে পাচ্ছিলাম সেই চিত্রটা আমাদের উঠোনে ভেসে উঠেছিল। তখনই আমি ওইটাকেই উপজীব্য করে লিখেছিলাম আমার ছোটবেলার স্মৃতি থেকে। বাহ, আপনি ছোটবেলার তার পরিবার, তার মানে বলা যায় একদম সকলকে নিয়ে খুব সুন্দরভাবে একটা দিন কাটিয়েছেন। এবং এই যে বললেন না একটা একদম। পাত্রস্থ করার বিষয় পাত্রীকে, এই বিষয়টার মধ্যে একটা করুণ কাহিনী থাকলেও তার মধ্যেও যে কিভাবে একটা মজা জড়িয়েছিল, একটা আনন্দের পরিবেশ, সেটাও কিন্তু খুঁজে পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ ঠিকই। বাহ। মানে আমরা যারা বাড়ির ছোটদের কাছে তো সেটা একটা উৎসবের মতোই, বড়রা যেরকম সিরিয়াসলি ব্যাপারটাকে নিতেন আমরা তো সেটা জানতাম না, তখন বুঝতামও না। ঠিকই তাই, বড়দের কাছে ছোটদের কাছে বিষয়টা একেবারেই মজা, হইচইর ব্যাপার। মজার একদম। তাহলে বাবার কাছ থেকে নিশ্চয়ই আপনি অনেক রান্না শিখেছেন। হ্যাঁ হ্যাঁ, বাবার কাছ থেকে অনেক রান্না শিখেছি, এবং ওনার রেসিপি অনেক সময় আমি মানে ফলো করার চেষ্টা করি। তা আবার নিজেদেরও কিছু কিছু জিনিস তার সঙ্গে তো অ্যাড হয়েছে। আর এখনকার ছেলেমেয়েরা আবার অন্যরকম মানে অনলাইনে দেখে, তারা ইউটিউব দেখে রান্না করে, এগুলো আমাদের ছিল না। আমরা চিরকালই বড়দের অনুসরণ করেই রান্না বান্নাগুলো শিখেছি। তাহলে আমরা কিন্তু আশায় রইলাম তিস্তাদি, যে আপনি ভজহরি মান্না হয়ে আমাদের কবে খাওয়াবেন। একদম নিশ্চয়ই এক পরিবারের মানুষজন আমরা, কোনোদিন যদি আসেন নিশ্চয়ই আমার ভীষণ ভালো লাগবে। আমি নিজের হাতে রান্না করে আজও খাওয়াতে ভীষণ ভালোবাসি। আর আরো একটা এই প্রসঙ্গে কথা বলি, এখন হয়তো সবার বাড়িতে রান্নার লোক আছে, আমি একদম জোর গলায় বলছি যে আমার বাড়িতে এখনো আমি রান্নার লোক রাখিনি, আমি নিজেই রান্না করি। বাহ, দুবেলা। চালিয়ে যান। নিজে রান্না করে যে সুখ, অন্যকে খাইয়ে একদম আত্মজনকে খাওয়ানোর সুখ। একদম একদম, এটা আর কোনোভাবে পাওয়া যায় না। না ঠিকই। আচ্ছা তিস্তাদি, আপনি তো পত্র সাহিত্যর সঙ্গে যুক্ত, চিঠি লিখছেন, পত্রাদিতে বলুন কিংবা অন্য আকাশবাণীতে আপনি বললেন। এছাড়াও পত্র সাহিত্যের বাইরে আর কিভাবে সাহিত্য চর্চা করছেন? হ্যাঁ, আমি অনেকদিন থেকেই সাহিত্য জগতের সঙ্গে যুক্ত আছি। মানে ছাত্রাবস্থাতেও আমি লেখালেখি করতাম। আমার স্কুল ম্যাগাজিনে, কলেজ ম্যাগাজিনে লেখা বেরিয়েছে। তারপর বিয়ের পর অনেকটা বছর গ্যাপ, মানে 30 বছর প্রায় গ্যাপ হয়ে গিয়েছিল এই চর্চা থেকে। ছেলে মেয়েদের মানুষ টানুষ করার পর 2008-এ আমার প্রথম কবিতার বই বেরোয়, নীল ক্যাকটাস কবিতার বই। তো সেটাও একজন মানে সহৃদয় আর কি আমাকে জোর দিয়ে ওটা করিয়েছিলেন বলেই আমি করতে সাহস পেয়েছিলাম, ওনার সাহসে সাহসী হয়ে উঠেছিলাম। তো সেই প্রথম বই প্রকাশ, তারপর যখন দেখলাম যে ছাপার অক্ষরে আমার একটা আস্ত বই হলো, তখন কার না ভালো লাগে বলুন, তখন উৎসাহ তো আরো শতগুণ বেড়ে গেল। আর লেখালেখিটাকেই তখন আমি আমার জীবনের একদম মানে অবসরের অংশ হিসাবে ওতপ্রোতভাবে জড়িয়ে নিলাম। আর ছেলেও বাইরে চলে গেল, মেয়ের বিয়ে হয়ে গেল। তো তখন ওই অফুরন্ত অবসর সময়টাকে আমি সাহিত্য চর্চার মধ্যেই ডুবিয়ে দিলাম। তার সাথে সাথে ধরুন কিছু সংস্থার সঙ্গে যুক্ত আছি, বহু লিটল ম্যাগাজিনের সাথে যুক্ত আছি। তাদের যখন সাহিত্য সভা হয়, এইসব হয়, তখন স্বরচিত কবিতাও পাঠ করি, কখনো আবৃত্তি করি, আবার মানে সঞ্চালনাও করি, এরকম মানে চলে। আর এখন তো আমাদের শ্রীরামপুরে বেতার বাণী হয়েছে, আপনারা শুনেছেন। তার অনুগল্পের বিভাগে আমি আছি, ওটাতে উপস্থাপিকার আমি কাজ করি। বাহ, বেশ সুন্দর। অবসর সময়টাকে, অবসর যাপন দারুণ ভাবে আপনার হচ্ছে। ভালো, এইভাবে চালিয়ে যান। আচ্ছা, আমরা কি ভালো লাগার জায়গা পুচকে ঝলক পেতে পারি আপনার? বলছি আপনার এই লেখালেখির মধ্য থেকে সামান্য কিছু নমুনা কি আমরা পেতে পারি?
হ্যাঁ, এই একটা মুহূর্তে ছোট্ট যদি তাহলে সম্ভব কবিতা হয়। বলি। হ্যাঁ, 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 নিশ্চয়ই। একটা ছোট্ট কবিতা বলি। এখন আমরা যে একটা মানে বিভৎস সময়ের মধ্যে দিয়েই যাচ্ছি বলা যায়। হুম, হুম। কারণ চারিদিকে যেভাবে একটা প্রতিবাদের মিছিল চারিদিকে হচ্ছে এবং একটা নৃশংস ঘটনা আমরা সময়ে রয়েছি এবং সবাই সত্যি করেই কিছু না কিছু অল্প বেশি মন খারাপের মধ্যে দিয়ে চলছি। হুম। তো সেই রকম থেকেই সেই চিন্তা থেকেই আমার লেখা একটা ছোট্ট কবিতা বলছি। হ্যাঁ, আমাদের স্বাধীনতা। পায়ে পায়ে পথ হাঁটি আমরা তো সেই মেয়ে, নই আজ অবলা। মুঠিতে এনেছি জোর, কণ্ঠে নতুন ধার, কথা সব বলবো যা না বলা। আমাদের অধিকার আমাদের দাবিতেই নতুন আইন হবে এ দেশে। সব যন্ত্রণা আর রক্তের দাম দিয়ে স্বাধীনতা আনবই পরিশেষে। কেউ না নরপিশাচ, খুবলে আনবো ওর লোভী চোখ। আমাদের স্লোগানে জেগেছে বিশ্ববাসী, নয়া ইতিহাস তবে লেখা হোক। আর কোনো ঘরে যেন মা বাবার চোখে জল না ঝরে, মোমবাতি মিছিলে আর যেন কোনো রাত না ভরে। ছোট্ট করেই বললাম। বাহ! একদম নারী স্বাধীনতার বিষয় তুলে ধরেছেন। হ্যাঁ, একদমই তাই, চারিদিকে এত স্বাধীনতার বার্তা চলছে ঠিকই, এত স্বাধীনতা নিয়ে আমরা লড়াই করি, কিন্তু নারীদের স্বাধীনতা যেন কোথায় অবরুদ্ধ হয়ে রয়েছে। ঠিক। একেবারেই সত্যি। পরিবারের মধ্যেও বলুন বা বাইরে বলুন, অবরুদ্ধ হয়েই রয়েছে নারীদের স্বাধীনতা। সেই নিয়ে একটু লেখালেখির চেষ্টা করি। বাহ, খুব ভালো লাগলো দৃষ্টাদি, এইভাবে আপনি লেখালেখি চালিয়ে যান। আপনার কবিতা শুনলাম, এবার অনুগল্প বলুন বা আপনি আর যা যা কিছু চর্চা করেন সেগুলো আমরা শুনবো। হ্যাঁ। তার জন্য তো আমাদের পথচালী পরিবারের যে বার্ষিক সম্মেলন হয় তার একটা বিশাল সুযোগ আছে। এবারে নিশ্চয়ই আপনি আসছেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। এবং আমি পরিবারের সবাইকে বলছি, যারা যারা রেডিও জংশনের সাথে যুক্ত আছে, আমার পরিবারের কাছের দূরের সকলে কিন্তু আসুন। এবারে তো শুনলাম শ্রীরামপুরেই হবে, IMA ভবনে। তো আমি আপনাদের তরফ থেকেও বলি, আমি পরিবারের একজন হয়েই বলছি যে শ্রীরামপুর আমাদের অক্ষর শহর এবং ঐতিহাসিক শহর। যদি পারেন সবাই আসুন। তখন আমাদের বসন্ত উৎসবের মতোই না হলে একটা মিলন উৎসব হবে। ফেব্রুয়ারি মাস তো মোটামুটি বসন্তের মুখোমুখি। সবাই আসলে আমাদের ভীষণ ভালো লাগবে। শহরটাকে আপনারা চিনবেন। শ্রীরামপুর কলেজ, উইলিয়াম কেরির কলেজ এবং সেন্ট ওলাভ চার্চ আছে, শ্রীরামপুর কোর্ট আছে। এগুলো সব ফরাসি স্থাপত্য দেখবেন, মাহেশের রথ দেখবেন, বল্লভপুরের মাসির বাড়ি দেখবেন, আরো অনেক কিছু দেখার জিনিস আছে। সবার জন্য আমন্ত্রণ রাখলাম। আপনার আমন্ত্রণ বার্তা কিন্তু খুব ভালো লাগলো দিদি। পথচারী পরিবারের সবাই শুনছে এবং সবাই কিন্তু দিন গুনছে যে কবে সেই মহেন্দ্রক্ষণ আসবে, আমরা শ্রীরামপুরে যাব এবং আমাদের ভ্রমণ সাথী হিসেবে তিস্তাদি আমাদের গাইড করবেন, আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সামনে সামনে এগিয়ে যাবেন। ভীষণ আমি আনন্দ পাবো। সবাই আসুন, যত কাছের দূরের সবাই আছেন, সবাই আসবেন। নিশ্চয়ই, একদম। তিস্তাদি খুব ভালো থাকুন, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এইভাবেই পথচালী পরিবারের সঙ্গে যুক্ত থাকুন মনে প্রাণে। আর আরো অনেক নতুন বন্ধুকে নিয়ে আসুন, আমাদের পথচালী পরিবার আরো বেড়ে উঠুক, হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠুক, এটাই আমি অনেককে বলেছি। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার জানাই। আমার বন্ধুদের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা। হ্যাঁ তিস্তাদি, আপনাকেও অনেক অনেক ভালোবাসা। আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। শুভরাত্রি। শুভরাত্রি। শুনে নেব সেরা পত্রকার তিস্তা বেজে চিঠিটি আরেকবার। শরৎ শশী পত্রালি। আকাশের মেঘভার মুছে গিয়ে সাদা মেঘের ময়ূরপঙ্খী ভাসলেই প্রকৃতির মতো বাঙালির ঘরে ঘরেও উৎসবের সাড়া পড়ে যায়। আর বাঙালির পালা পার্বণ মানেই হল কবজি ডুবিয়ে রসনা দেবীকে তোষণের বিপুল আয়োজন। প্রতি বাঙালি পরিবারে, বিশেষ করে যৌথ পরিবারে থাকে একটা বড় সড় রন্ধনশালা। সাবেকি বাঙালিয়ানার কালে এই রন্ধনশালায় ছিল সে যুগের মহিলা মহল। সকাল থেকে ধুম পড়ে যেত রান্নার। উৎসব অনুষ্ঠান হলে তো কথাই নেই। সারাদিনের নিরন্তর লোক কুটুম্ব আসা যাওয়া, সঙ্গে অতিথি নারায়ণের সেবা।
মা, কাকিমা, ঠাকুমা, জেঠিমারা গাছ কোমর বেঁধে কুটনো বাটনা, কেউ বা রান্নায় ব্যস্ত থাকত। বাইরে ভেসে আসা জিভে জল আনা সুস্বাদু পদের সুঘ্রাণে ম ম করত গোটা পাড়া। পুকুরের মাছ, বাগানের সবজি, ক্ষেতের কলাই, মাচার লাউ কুমড়ো এলাহি ব্যাপার। ছোটবেলায় দেখেছি আমার পিসিমণিকে পাত্রপক্ষ দেখতে এলেই বাড়িতে যেন যজ্ঞ শুরু হয়ে যেত। বাবা ইটের ওপর ইট সাজিয়ে মাটি মাখিয়ে হালুই করে উনুন বানিয়ে ফেলত। মস্ত লোহার কড়াই বসত তার আঁচে। মা জেঠিমা জোগাড় দিত ঘোমটার আড়াল থেকে। সন্ধে ঘনিয়ে এলে উঠোনের ত্রিপলের নিচে জ্বলে উঠত 1000 ওয়াটের বাল্ব। আমার বাবা তখন স্বয়ং ভজহরি মান্না। পাঁঠার মাংস কষার গন্ধ সেদিন এক্কেবারে অন্যরকম। আমরা ছোটরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতাম কখন ডাক পড়বে। পাত্রপক্ষের জনাপাচক সদস্য গান্ডে পিণ্ডে মিষ্টি নোনতা ফলমূল ধ্বংস করে খবরাখবর নিতে পাড়ায় বেরোতেন। ফিরে এসে কাঁসার বাসনে সাজানো সাবেকি আপ্যায়নে গদগদ ভাব দেখিয়ে পরে খবর দেব বলে বাড়ির পথে পা বাড়াতেন। পাত্রপক্ষ তুষ্ট করার কালো মেয়ের বাবার সব কষ্ট অবশেষে পণ্ডশ্রম হয়ে যেত। তবু পুনরাবৃত্তির বিরাম ছিল না আমার ভজহরি মান্না বাবার। শুভেচ্ছা সহ ইতি তিস্তাবেজ, 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি। रुख जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। रुख जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। आता नहीं यकीन क्या से क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया। इंसाफ कर दो, मुझे माफ कर दो, इतना ही कर दो करम। दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। हो रब दी कसम यारा, रब दी कसम, दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। সেরা পত্রকার তিস্তাবেজকে টিম রেডিও জংশনের তরফ থেকে জানাই অভিনন্দন। দীপা বাগচিও জানাচ্ছেন অভিনন্দন, মীনাক্ষী দাস জানাচ্ছেন অভিনন্দন, মিনতি চট্টোপাধ্যায় সেরা পত্রকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, স্বপন কুমার কুণ্ডু অভিনন্দন সেরা পত্রকারকে জানিয়েছেন, লোপামুদ্রা চট্টোপাধ্যায় লিখছেন অভিনন্দন জানাই সেরা লেখিকাকে, আলপনা চট্টোপাধ্যায়ও লিখছেন অভিনন্দন সেরা পত্রকারকে, প্রবীর কুমার মুখার্জিও অভিনন্দন জানাচ্ছেন। বন্ধুরা, কেমন লাগছে এই পত্রালি লাইভ? আপনারা অবশ্যই আমাদের জানান আর কীভাবে চললে এই পত্রালি লাইভ আরও উন্নতি করতে পারে। আরও একটি কথা, আমাদের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত রহস্য রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা আপনারা শুনছেন তো? হাড় হিম করে দেওয়া সেসব কথা শুনুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। আগামী পক্ষের বিষয় রেলগাড়ি নিয়ে আপনাদের রকমারি মৌলিক চিন্তাভাবনা দিয়ে চিঠি লিখুন 200 শব্দের মধ্যে। আর হ্যাঁ, মনে আছে তো, আর মাত্র কটা দিন হাতে রয়েছে। এই কয়েকদিনের মধ্যেই আপনাদের লেখা এবং অনুদান পত্রালি পত্র সংকলনের জন্য পাঠিয়ে দেবেন, দেরি করবেন না। আমরা অবশ্যই চাই প্রত্যেকের লেখা নিয়ে বইটি তৈরি হোক। আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধু পত্রবন্ধুরা হাত ধরাধরি করে যেমন পত্র সাহিত্যের আসর এগিয়ে নিয়ে যাচ্ছি, তেমনি
প্রত্যেকের নাম যেন দেখতে পাই সেই পত্র সংকলনের সূচিপত্রে। এটাই আপনাদের কাছে অনুরোধ। আজকের মতন এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক সন্ধে 9টায়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন। শুভরাত্রি। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পূর্বে যখন মালার চন্দন, ওই রাঙা চেলিয়ার ফুল রাখি বন্ধন, মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলব বাসরে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। মন্ত্রে যখন এক হবে দুটি মন, এক শুভ দৃষ্টি